আসসালামু আলাইকুম, শুভ সকাল। টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর পঞ্চম লেকচারে সবাইকে স্বাগতম। আগের চ্যাপ্টারটা আমরা আগের ক্লাসে শেষ করে ফেলছি। এবার হচ্ছে মার্কেটিং ফর অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল প্রোডাক্টস। এই চ্যাপ্টারটা শেষ করে আমরা মার্চেন্ডাইজিং টপিকটাও কভার করা শুরু করে দিব। আর আজকে এই চ্যাপ্টারটা যদি আজকে শেষ হয় তাহলে হইলো, আর এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে আপনাদের সিভি হবে, একটা ক্লাস টেস্ট হবে চ্যাপ্টার 1 অ্যান্ড 2 এর উপর। ওইটা টেন্টেটিভ ডেট হচ্ছে 25শে মে, সম্ভাব্য তারিখ 25শে মে। যদি আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যায় তাহলে 25 মে এটা মোটামুটি ইয়ে থাকে যে ক্লাস টেস্ট হবে। আচ্ছা, আমি শুরু করে দিই। মার্কেটিং ফর অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল প্রোডাক্টস। শুরুতেই বিজনেস মডেল নিয়ে আমাদের একটা বেসিক আইডিয়া থাকতে হবে। বিজনেস মডেল নিয়ে কি কারোর আগে থেকে আইডিয়া আছে যে ব্যবসা কয় রকমের হয়? রকম বলতে ব্যবসা একটা হয় টাকা লেনদেনের মাধ্যমে, একটা তার বিনিময়, আর অনলাইন। আচ্ছা, অনলাইন, ঠিক আছে। টাকা দিয়ে বিজনেস হয়, আবার টাকা ছাড়া বিজনেস কি আপনি কোনো কিছু মিন করছেন? টাকা ছাড়া অবশ্যই কোনো কিছু বিনিময় করে তো বিনিময় করে হতে পারে। আচ্ছা, তো বিজনেস মডেল এখানে মূলত আমরা এই যে এখানে চারটা টার্ম আছে। এখানে একটা হচ্ছে B2C, একটা হচ্ছে B2B, একটা হচ্ছে B2E, একটা হচ্ছে B2G। বিজনেস টু কাস্টমার বা কনজিউমার, বিজনেস টু বিজনেস, বিজনেস টু এমপ্লয়ি, বিজনেস টু গভর্নমেন্ট। বিজনেস মানে হচ্ছে যে কোনো একটা কোম্পানি আর কি, সেটাকে বিজনেস মিন করতেছে। তো বিজনেস টু কাস্টমার বা বিজনেস টু কনজিউমার এটা কোনটা? বিজনেস টু কাস্টমার, যেমন আমরা যে বিভিন্ন শপ, যে সব কাস্টমারের সাথে বিজনেস করি, যেমন একটু নাম বলুন, কোন শপ? যেমন আমরা ইজি ব্র্যান্ডের শপই ধরতে পারি কাপড়ে। ইজি ব্র্যান্ড। তাহলে ইজি ব্র্যান্ড হচ্ছে এখানে বিজনেস, আর আপনি গিয়ে কিনে আনতেছেন, আপনি কাস্টমার। আচ্ছা, তারপরে বিজনেস টু বিজনেস কেমন হতে পারে? বিজনেস টু বিজনেস হইতে পারে কোম্পানির সাথে, যেমন একটা ফ্যাক্টরি আর ইজি ব্র্যান্ডের যারা ওনার, ওদের সাথে যে বিজনেসটা এটা হইতে পারে, যে ফ্যাক্টরি থেকে ওরা কাপড় নিয়ে এসে আবার বিক্রি করছে, এটা বিজনেস টু বিজনেস হইতে পারে। পুরান সোয়ান মিটিং বলছে। বিজনেস টু বিজনেস এটা অন্যভাবে হতে পারে। যেমন হচ্ছে আচ্ছা, হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে একজন সেম জিনিসটা কিনে আবার সেম জিনিসটাই মানে থার্ড পার্টির হাতে দেয়। মানে ওটা বিজনেস টু বিজনেস। একজন কিনে সে আবার কাকে দিবে? আবার থার্ড পার্টিকে দিবে। তারপর থার্ড পার্টি ওটা নিয়ে কি করবে? ওইটা মানে সেলে যাবে। মানে তারপরে যে ফার্স্ট যেটা হয়েছে মানে বিজনেস টু কাস্টমার হবে। আপনি যেটা বলবেন। ব্যাপারটা এরকম হলো না? আপনি যেটা বললেন যে বিজনেস একটা জিনিস কিনে থার্ড পার্টিকে দিবে, দিয়ে সে আবার ওটা কনজিউমারকে সেল করবে। ব্যাপারটা তাহলে এরকম হলো না? B2 B2C, কারণ থার্ড পার্টিকে সে দিল, থার্ড পার্টি নিজে এখানে কি থার্ড পার্টি সে সেল করতেছে, তখন কনজিউমার। হ্যাঁ রাইট, তখন সে কনজিউমার। কিন্তু কনজিউমার থেকে সে আবার বিজনেসম্যান হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তো তাহলে এটা আমি যদি আলজেব্রার সিস্টেমে লিখতে চাই তাহলে B2 B2C, মানে আপনি যেটা ডিসক্রাইব করলেন ওটা B2 B2C, বিজনেস টু কনজিউমার। আর আচ্ছা, তাহলে মিস্টার সবুজ সোহান যেটা বলছিল ওটা মনে আছে আপনার, যে এক্সপ্লেনেশনটা দিল যে ইজি, আপনি খেয়াল করেন তাই না? টোরের প্ল্যান এখনো স্মৃতিগুলো মাথায় ঘুরতেছে। আচ্ছা, সোহান বললো যে ইজি থেকে আপনি ধরেন এই শার্টটা কিনছেন, তো এই ইজি আবার এই জিনিসটা হামিম টেক্সটাইল থেকে কিনছেন। তাহলে হামিম টেক্সটাইল আর ইজির ভিতরে যে ডিলটা হলো এটা কি ডিল? বিজনেস টু বিজনেস বলা যায়। আচ্ছা, B2G। আচ্ছা, B2E। হ্যাঁ, B2E, বিজনেস টু এমপ্লয়ি। বিজনেস টু এমপ্লয়ি নিয়ে কারো কোনো ধারণা আছে? এমপ্লয়ি এটা কি ইয়া টাইপের হইতে পারে? স্যালারি স্যালারি না, ইয়া টাইপের হইতে পারে স্যার। স্যালারি টু বিজনেস। আমি বলি এই যে ফ্রিল্যান্সিং যারা করে না, ওরা এই যে
বিভিন্ন একজনের আন্ডারে বিভিন্ন ফ্রিল্যান্সার কাজ করে না, ওরা তো এমপ্লয়, তো ওদের মাধ্যমে যে আর্ন করবে তাহলে ফ্রিল্যান্সার, আচ্ছা আগে ফ্রিল্যান্সারের সংজ্ঞাটা ক্লিয়ার হতে হবে। ফ্রিল্যান্সার কাকে বলে? ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার নিজের দক্ষতা অনুযায়ী যে কোনো কাজ করে টাকা ইনকাম করার ফ্রিল্যান্সার। এবার যারা এমপ্লয়ি তারা নিজের দক্ষতা অনুযায়ী কাজ করে না? এমপ্লয়ি মানে একজন, সেও এমপ্লয়িও নিজের দক্ষতায় কাজ করে, ফ্রিল্যান্সারও নিজের দক্ষতায় কাজ করে। তো হ্যাঁ, মানে বিজনেস এমপ্লয়ের উপর দিয়ে যে টাকাটা ইনকাম করে এই বিজনেস এমপ্লয় করতে পারে। সব বিজনেসে তো এমপ্লয়ের উপর দিয়েই টাকা ইনকাম করে। যেমন একটা ফার্মেসির দোকানে, ফার্মেসির দোকানে সে একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দেয় না, অ্যাসিস্ট্যান্ট কিন্তু সেল করতেছে, ও জোহরের নামাজ পড়তে যাচ্ছে, লাঞ্চ করতে যাচ্ছে, কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছে, তো তাহলে ওটাকে বিজনেস টু এমপ্লয়ি হইলো ওখানে। মানে বিজনেস টু এমপ্লয়ি মানে এখানে এমপ্লয়ি নিজে কিন্তু ভোক্তা, মানে ও এমপ্লয়ি হচ্ছে ডান পাশে আছে আর বিজনেস বাম পাশে আছে, বিজনেস প্রোভাইড করতেছে, এমপ্লয়ি রিসিভ করতেছে। এরকম এক্সাম্পল চিন্তা করো। এই বিষয়টা হচ্ছে একটা মানে আমার মতে আমি যেরকম হচ্ছে একটা কোম্পানি ক্রিয়েট করে তারা হচ্ছে সব ধরনের কাজ নিজেরা নেয় এবং কাজ করায়। হ্যাঁ, সে নিজে যারা হচ্ছে বড় বড় কোম্পানি থেকে কাজ আনে, একটা কোম্পানি তারাও একটা কোম্পানি, তারা অন্য কোম্পানি থেকে কাজ তাদের কোম্পানিতে আনে এবং তারা হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে কাজ করে। বিজনেস টু বিজনেস। কিন্তু সব বিজনেস মডেলই তো ওরকম এট দি এন্ড অফ দ্য ডে, তাই না? কারণ চিন্তা করেন এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেগুলো, ধরেন এই হামিম টেক্সটাইল ধরেন, ও হচ্ছে জারা থেকে অর্ডার নিয়ে আসলো, জারা থেকে তো অর্ডার আনলো, অর্ডার আনার পর এবার যারা বলতেছে যে ফ্যাব্রিকটাও আপনারা নিজেরা ইয়ে করেন, নিজেরা প্রডিউস করেন, ফ্যাব্রিকটা হ্যাঁ কিনা ইন্ডিয়া বা চায়না থেকে না এনে ফ্যাব্রিক আপনারা নিজেরা প্রডিউস করেন, আমি টাকা দিব। তো তখন সে আবার ইয়ে করলো, ওইটা সাবসিডি বলতেছি, ওইটা হচ্ছে সাবকন্ট্রাক্ট দিল আরেকটা ইন্ডাস্ট্রিকে। যেমন আমার জানা মতে আমি একটা ইন্ডাস্ট্রির সাথে অ্যাফিলিয়েটেড ছিলাম, সাউথ ওয়েস্ট ডাইং, ওরা হচ্ছে ডাইং ফ্যাসিলিটি। তো সাউথ ওয়েস্ট ডাইং সাবকন্ট্রাক্টের কাজ করতো, আবার অ্যালায়েন্স নিট কম্পোজিট আমার ফ্রেন্ড জব করতো, ওখানেও তারা সাবকন্ট্রাক্টের কাজ করে। সাবকন্ট্রাক্ট মানে হচ্ছে অর্ডার আরেকজন এনে দিচ্ছে, সে তার ওই ফ্যাসিলিটি নাই বা তার ওই ক্যাপাসিটি নাই, এখন তারটা ও করে দিচ্ছে। তো এটা কি বিজনেস টু এমপ্লয়ি বলা যায়? মানে সব কিছুই কিন্তু বিজনেস টু এমপ্লয়ি। আপনি প্যাসিভভাবে চিন্তা করলে সব বিজনেসই এমপ্লয়ি দিয়েই কাজ করে নিয়ে আর্ন করতেছে। কারণ বিজনেস, এই যে আমরা গার্মেন্ট সেক্টরে যদি কথা বলি, বিজনেস তো অনেক বড় একটা জিনিস, ওদের বিজনেস তো ছোট বিজনেস না। একটা ফার্মেসির দোকানে পর্যন্ত সে একজন অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করাচ্ছে, আর গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে তো হাজার হাজার এমপ্লয়ি জব করতেছে তাদের আন্ডারে, মানে ওইটা বিজনেস টু এমপ্লয়ি হবে না। আর ফ্রিল্যান্সার, আপনি সরাসরি ফ্রিল্যান্সারের এক্সাম্পল দিচ্ছেন, তো এটাকে আমি বলতেছি আপনি ফ্রিল্যান্সারের এক্সাম্পলটাও অনেকটা ওইটার সাথে মিলে যাচ্ছে। আর অফ টপিক, ফ্রিল্যান্সারকে এমপ্লয়ি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না বলুন তো? কারণ এটা তো সরাসরি কানেক্টেড। ফ্রিল্যান্সার তো নিজের উপর আত্মনির্ভর, সে যখন মন চাইবে সে কাজ করবে, যখন মন চাইবে না সে কাজ করবে। কিন্তু এমপ্লয়ি বিষয়টা হচ্ছে যে সে বাধ্যগত কোম্পানির সাথে, তাকে এই কাজটা করতে হবে। তো আপনার সাথে আমার ডিল হয়েছে, আমি একটা ফ্রিল্যান্সার, আপনি একটা আমাকে কন্ট্রাক্ট, আপনার সাথে একটা কন্ট্রাক্ট সাইন আছে, তারপর কি আমি ইচ্ছে হলে করতে পারবো না? ওটা তো একটা টাইম ডেফিনেশনটা এইরকম হবে না, তাহলে ডেফিনেশনটা কিরকম হবে? ফ্রিল্যান্সাররা একটা মানে এখানে সময় হচ্ছে একটা ভেরিয়েবল, টাইম বা একটা প্রজেক্ট বা একটা ওয়ার্ক, সার্টেন প্রজেক্ট, সার্টেন টাইম, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা একটা নির্দিষ্ট প্রজেক্ট পর্যন্ত ওই লোকটার সাথে ওই ব্যবসাটা চুক্তি করছে, তারা চুক্তিবদ্ধ, এটাই হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারের মানে একটা কোম্পানির সময় ভালো যাক খারাপ যাক, এমপ্লয়ি তো কোম্পানি ক্যারি করে, এমপ্লয়ি হচ্ছে কোম্পানির অ্যাসেট, আর ফ্রিল্যান্সার সে কন্ট্রাকচুয়াল, সে হচ্ছে আই অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি সোহানের সাথেও কন্ট্রাক্ট করতে পারি, করে কাজ করতে পারি, অ্যাট দি সেম টাইম আমি অনেকের সাথেও কন্ট্রাক্ট করে কাজ করতে পারি, আবার আমি সোহানের সাথে ডিল ব্রেক করে আমি আবার তুরানের সাথেও কন্ট্রাক্ট করে কাজ করতে পারি, আমি ফ্রি। এই হচ্ছে ফ্রিল্যান্সার। আচ্ছা যাই হোক, আমরা অফ টপিক চলে যাচ্ছি। B2B-র একটা একদম সরাসরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, প্যাসিফিক জিন্স লিমিটেড, নাম শুনছেন? নাম করা খুবই, স্পেসিফিকে আমরা গেছিলাম কোন জায়গায়? প্যাসিফিক
স্পিনিং প্যাসিফিক স্পিনিং ওটা কি প্যাসিফিক জিন্সের অংশ? না বলতে পারি না স্পেসিফিক কারণ কোম্পানি কি জন্য বললাম প্যাসিফিক চিটানে বেসড। চিটানের সিবিজেড হচ্ছে প্যাসিফিকের বেস এবং ওখানে 15টা ইন্ডাস্ট্রি আছে already। ওরা অনেক বড় একটা অপারেশন রান করে। তো প্যাসিফিক তাদের এমপ্লয়ীদের জন্য একটা বিশেষ অফার রাখে, বিশেষ ছাড় রাখে। সেটা হচ্ছে প্যাসিফিকের এমপ্লয়িরা বছরে 10টা করে জিন্স কিনতে পারবে ওখান থেকে 300 টাকা দিয়ে, মানে পার পিস 300 টাকা দিয়ে। ওই জিন্স বাইরে ইজিলি হচ্ছে 500 টাকায় সেল হয় মানে মার্কেটে। তো প্রত্যেকটা ইয়ে এবং আপনাদের এখানে হচ্ছে সবচেয়ে বড় এরকম মার্কেট কোনটা? নিউ মার্কেটই বলেন তাই না? নিউ মার্কেট তো আবার এটা হচ্ছে এগুলোরও কি বলে অ্যাগ্রেগেট, এখানে অনেকগুলো মার্কেটের সমষ্টি ক্লাস্টার। নিউ মার্কেট একা কোনো মার্কেট না, আছে তার চারপাশে আরও মার্কেট আছে। তো এই প্যাসিফিক জিন্সের এই বিভিন্ন এমপ্লয়ি যারা তারা প্রতি বছর 10টা করে জিন্স পায়, এটা একরকম ভর্তুকির মতো আর কি। তো এটা নেওয়ার জন্য আবার লোকাল মার্কেট যারা তারা সব ইয়ে হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, যে আমার হচ্ছে 1000 পিস লাগবে, কারণ ওই জিন্স আসলে ওই জিন্স থাকে না, এই আর কি। তো বিজনেস টু এমপ্লয়ি এটা কি বুঝছেন ব্যাপারটা? সে একটা রিডিউসড প্রাইসে সরাসরি তার কোম্পানি থেকে সার্ভিসটা নিতে পারতেছে অ্যাজ এ কনজিউমার। এটা হচ্ছে বিজনেস টু এমপ্লয়ি। আর বিজনেস টু গভর্নমেন্ট কি বলতে পারবেন কেউ? একটু চিন্তা করলে বলতে পারবেন। আচ্ছা, আমি একটু সহজ করে দিই। বিজনেস এখানে প্রোভাইডার আর গভর্নমেন্ট এখানে রিসিভার বা কনজিউমার, এইভাবে চিন্তা করেন। সার্ভিসের হচ্ছে আমি যদি সরাসরি বলি যে হচ্ছে আমাদের পরিচিত কিন্তু সরকারি, কিন্তু এটা আবার আরো সরকারের আন্ডারে, কিন্তু ওরা কিন্তু যে সব পুরোপুরি সরকারি না। ব্যাপারটা এত জটিল না, সিম্পল, মানে ওইটা হবে না, অত জটিল কিছু না, সিম্পলি চিন্তা করুন। গভর্নমেন্ট নিজে হচ্ছে কোম্পানি, গভর্নমেন্ট নিজে কি সার্ভিস নেয় না বিজনেসের কাছ থেকে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওইটার এক্সাম্পল চাচ্ছি আর কি। টোল ট্যাক্সের আমরা যে টোল ট্যাক্স দিই এখানে তো আপনি ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছেন, স্যার আমি যদি বলে যে এটা তো কোনো বিজনেস না। অনেক ধরনের বাজার আছে, তারপর হচ্ছে সেতু আছে, যেমন হচ্ছে ডাক হয় না, 1 কোটি 2 কোটি টাকা আমার ওই ওরা লিজ নেয় যেটা, হ্যাঁ, এরকম হতে পারে। আচ্ছা, প্রজেক্টের লিজ নিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা সরকার কর্তৃক আমি হচ্ছে তাহলে আচ্ছা ধরে নিলাম সরকারি, তাহলে তো সেখানে সরকার বিজনেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো এটা G2 B হয়ে যাচ্ছে। না, একটা ভালো জিনিস আবিষ্কার করবো, যেভাবে ঠান্ডা মাথায় চিন্তা করলে অনেক কিছু আবিষ্কার হয়। এটাই হচ্ছে শিক্ষা। এটা থিওরিতে নাই G2B। আপনি একটা G2B এক্সাম্পল দিলেন যে প্রজেক্ট গভর্নমেন্ট তার নিজের প্রজেক্ট ইয়ে করতেছে, বেস্ট এলিজিবল যে কোম্পানি অফার করতেছে তাকে সে দিচ্ছে, এটা G2B হতে পারে। B2G বল, এই যে ঠিকাদারি ব্যবসা যেটা আমি তো ওটাই G2B। ঠিক আছে, এবার B2G আমাকে এক্সাম্পল দাও। এগুলো আমরা মানে ফ্রি ব্রেইনস্টর্মিং করতেছি, তারপর টপিকে আরো ডিপে যাব, দুশ্চিন্তা করার কিছু নাই। এই জন্য বললাম যে একটু যদি চিন্তা করেন তাহলে জিনিসটা সহজ। যদি আমরা মানে একটু ডিপলি চিন্তা করেন, স্পেসিফিক একটা জায়গাতে এই সার্ভিসটা বা এটা বেশি দেখা যায় B2G। অন্য সেক্টরে বা অন্য জায়গায় আপনারা ভার্চুয়ালি চিন্তা করেন, অনলাইনে এই জিনিসটা দেখা যায়। আচ্ছা, এই যে বিভিন্ন ওয়েবসাইট, BCS এ অ্যাপ্লাই করছিলেন কেউ? ও, আপনি তো হচ্ছে ওই যে ডিপ্লোমা পজিশনের জবের জন্য অ্যাপ্লাই করছিলেন তাই না? হ্যাঁ, তো ওই জবের জন্য যে অ্যাপ্লাই করছেন ওটা কি সরকারি না? পুরোপুরি সরকারি নাকি স্বায়ত্তশাসিত? না না, মানে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছিলেন? স্বায়ত্তশাসিত। আচ্ছা, এই সন্দেহ রাখা যাবে না কোনো রকম। আচ্ছা, এই যে BCS তো দেখছেন, BCS এর জন্য যারা অ্যাপ্লাই করে কোথায় অ্যাপ্লাই করে? টেলিটক থেকে করে। এবং কি করে তারপর? গুগলে বলতে তাদের ওয়েবসাইটে, হ্যাঁ, যে পাবলিক সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে তারা হচ্ছে ফর্মটা ফিল আপ করে। তো এই পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ডেভেলপার বানিয়ে গভর্নমেন্ট দিয়েছে। হ্যাঁ, এবং শুধু বানাইলেও তো হচ্ছে না,
ওইটার মেইনটেনেন্স ওয়েবসাইট হচ্ছে গভর্নমেন্টের কাছে টাকা পাচ্ছে ওয়েবসাইট হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট সাদা হাতি ওইটা পাল্টে হবে। আর এই জন্যই তো আইটি সেক্টরে তো বুম করতেছে বা ওদের বিজনেসটা রিপিট বিজনেস, মানে আমি প্রোডাক্ট বানাই দিয়ে দিলাম ওখানে শেষ না, চলতে থাকে। ওটা তো নিজস্ব হায়ার করে নিজস্ব ইয়া করতে হবে। তো আমি নিজস্ব টিম দিয়ে আমি কাজ করবো, আমি আপনাকে টিম দেবো। নিজস্ব টিম নিয়ে বলতে আপনি বলতে চাচ্ছেন গভর্নমেন্ট নিজেটা নিজে নিজস্ব আমি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিলাম। ওইরকম খুব নিয়ে কমই হয়। খুব কম বলতে তুমি একটা সফটওয়্যার বানাইলে এটা কি তুমি কি মানে সেল ছাড়া কি আমি বলি ধরেন যে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা কোম্পানি ইউনিভার্সিটি অফ স্কলার, উনি হচ্ছে একটা ওয়েবসাইট থ্রো করছে, ডোমেন এন্ড হোস্টিং হচ্ছে আপনাকে কিনতে হবে, ওটা হচ্ছে একবারই মাসে মাসে পেমেন্ট করতে হবে, ওটা হচ্ছে আর কিছু। কিন্তু এই যে পুষতে হবে একটা ওয়েবসাইটটা, এটার জন্য তুমি 10 জন 5 জন একটা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলো ডেভেলপার বলো, তুমি নিজস্ব এই কোম্পানিতে জব দিলা, তাহলে তোমার থার্ড পার্টিতে তো আর লাগতেছে না, তাহলে তোমার কোম্পানিতে তোমার কি এমপ্লয় আছে, তোমার এই এটা বসতেছে হতেই পারে। ঠিক আছে না তোমার আপনি বললেন ঠিক আছে হতে পারে না, উনি ওই ব্যাকগ্রাউন্ডের লোক তো উনি খুব কনফিডেন্টলি কথাটা বলতেছে, কিন্তু বাস্তবে হচ্ছে বা এটা করা যায় প্র্যাকটিক্যালি এটা হয় না। এবং না আপনি চিন্তা করে দেখেন যারা নিজেরা সিভিল ইঞ্জিনিয়ার, যেমন আমার নিজের কাজিন আছে সিভিল ইঞ্জিনিয়ার, সে নিজে তার আপনি যেরকম বলতেছেন যে নিজের কাজ নিজে করা, যে আমি নিজে লোক হায়ার করে নিজে ওয়েবসাইট বানাই নিলাম, তো উনি কিন্তু নিজের ওখানে একটা দালান করা লাগছিল, মানে দালান মানে কি একটা দেয়াল দেওয়া লাগছিল, দেয়ালের কাজটা উনি নিজে করছেন, নিজে হাতে দিয়ে দিয়ে দেয়াল করে ফেলা যায়, কিন্তু বাকি আরো দালানের যে কাজ ওগুলো উনি নিজে করতে পারেন। 20 তলা বিল্ডিং তো পরের কথা, উনি একতলা বিল্ডিংয়েরই বাকি কাজটা নিজে করতে পারেনি, ওটা ঠিকই লোক হায়ার করে করা লাগছে। আর পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট ওইটা তো অবশ্যই একটা বড় টিম বা একটা টিম না, ওখানে হয়তো একাধিক টিম ইনভলভ আছে, অ্যাপ্লিকেশনই তো পরে 5 লাখ বা 3.5 লাখ অ্যাপ্লিকেশন করে, ওগুলো প্রসেস করতে হবে না, বা অটো প্রসেস হচ্ছে সেই কোডটা খেয়াল রাখতে হবে না, বাগ তো আসে, অনেক রকম বাগ আসে, মাঝে মাঝে অ্যাপ্লিকেশন নেয় না। ওইটা না তুমি ইয়ার চিন্তা করো, বাংলাদেশের যে রেলের টিকিট কাটে এই কোম্পানিটা যে ওয়েবসাইটটা বানাই দিচ্ছে সরকারি ঠিক আছে, নিজেদের সরকারি অনেক আইটি অফিসার আছে, তারা নিয়োগ দেয়, কিন্তু দিন শেষে এগুলা আমি যেটা বলতেছি ডেভেলপ করা এবং এগুলো মেইনটেনেন্সের কাজ মূলত এই প্রাইভেট যে ইয়েগুলো আইটি ফার্মগুলো তারাই করে। এবং আমি কি জন্য এটা এত কনফিডেন্টলি বলতেছি, ডিএসআই নাম শুনছেন? ডিএসআই একটা আইটি ফার্ম, আমার ফ্রেন্ড এটা হচ্ছে ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস। তো আমার ফ্রেন্ড এখানে জব করে এবং তারা নিজেরা হচ্ছে যে কয়দিন আগে প্রাইমারি স্কুলের যে রেজাল্ট দিল না শিক্ষক নিয়োগের, এই প্রাইমারি স্কুলের বাংলাদেশের প্রাইমারি স্কুলের যতগুলো শিক্ষক রেজিস্টার্ড হবে তাদের যে ডাটা বেসটা থাকবে, মানে শিক্ষক আপনারা ধরেন এখানে আপনারা সবাই শিক্ষক হিসেবে হয়েছেন, আপনারা হচ্ছে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, হওয়ার পর আপনারা যে সিস্টেমে ঢুকবেন ওই সিস্টেমটা ওরা তৈরি করতেছে এবং ওইটার মেইনটেনেন্স পুরোটাই কোম্পানির, ওইটা ছাড়া আরও 2-একটা প্রজেক্ট ওরা করতেছে। তো ওখান থেকে আমি এই জিনিসটা সার্টেন হয়েছি যে এরকম কাজগুলোও মানে গভর্নমেন্টের নিজে দিয়ে করে না, তারা নিজের ইঞ্জিনিয়ার দিয়ে করে না, তারা এগুলা আউটসোর্স করে। এটা হচ্ছে B2G। আমার খালাতো ভাইয়ের এক্সাম্পল দিলাম, তো উনি তো আর নিজের ওই দেয়ালটা করার সময় কারো থেকে ঘুষ খায় নাই, ওটা ওনার নিজের টাকা দিয়ে উনি ইট কিনে নিজে করছে। এটা এইভাবে মানে নিজেরা 1-2 মিলে পারা যায় না, একটা টিম হলে তাও আবার ডাইভার্স মাইন্ডসেটের মানুষজন নিয়ে টিম আপ করতে হয়। ঠিক আছে, কারণ হচ্ছে একটা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপ করতে গেলে এখানে হচ্ছে গ্রাফিক্সের কিছু কাজ আছে, তখন হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনার লাগে, শুধু তাই না, তাদের হচ্ছে পিচ দেওয়ার জন্য যারা কারণ আপনার 5টা আঙুল সমান হলে জীবনেও আপনি এভাবে আমি আমার 5টা আঙুল সমান হলে আমি মার্কারটা এভাবে জীবনে ধরতে পারতাম না। টিম ওইভাবেই যখন যে জায়গায় লাগে তখন সেই জায়গায় এক্সপার্ট ওইভাবে নিতে হয়। মার্কেটিংয়ের ব্যাপার আছে, পিচিংয়ের ব্যাপার আছে, রিচ করার ব্যাপার আছে, তাদের তো মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, মার্কেটিং অ্যানালিস্টও লাগে, কস্টিংয়ের ব্যাপার আছে। আমি পরিচিত অনেক ভাইবার আছে, যেমন সরকার অনেক কয়েকটা ওয়েবসাইট পালন করে, কিন্তু হায়ার যেমন দুটো ওয়েবসাইট নাম্বার যেমন হচ্ছে পাসপোর্টের একটা পাসপোর্ট অফিসের ওয়েবসাইট, ওটাতে
অ্যাডিশনাল ফিচার অ্যাড প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টর বা কি বলবো হ্যাঁ, প্রত্যেকটা অফিস তাদের নিজস্ব তো আছে, আইটি অফিসার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তারা হয়তো স্পেসিফিক ফিচার অ্যাড করা বা করার একজন প্রপোজ করলো যে আমি এই জিনিসটা অ্যাড করলে যে এমআরপি আর ইআরপি, যেটা হচ্ছে ওই যে আগের পাসপোর্ট এমআরপি বলতো, আর এখন যে ইলেকট্রিক পাসপোর্ট এটা ইআরপি বলবে। তো এই দুইটা হচ্ছে মার্চ করে দিবে, যারা এমআরপি আছে তারা এখন ইআরপি তে চলে আসছে। আপডেট করার জন্য নাকি হায়ার করছিল। হায়ার করে তারপর কি আবার হ্যাঁ, প্রজেক্ট শেষ হয়ে গেছে না। তাই B2G B2G তো হয়ে গেল। আবার হচ্ছে যাদের ওইখানে নিজস্ব আছে না কোম্পানি, ওরা করতেছে আবার যদি প্রবলেম করে আবার যদি আপডেট হলে আবার হায়ার করবে। এই তো হায়ার করা লাগে দিন শেষে নিজেদের লোক। দিন শেষে লাগবে, তবে একটা নির্দিষ্ট সময়ের জন্য তো মোটামুটি মানে সেট আপ করে দিয়ে আসতেছে। এটাই B2G। আচ্ছা, তাহলে বিজনেস মডেলের সংজ্ঞা কি? বিজনেস মডেল ডিসক্রাইবস হাউ এ কোম্পানি ক্রিয়েটস, ডেলিভার্স অ্যান্ড ক্যাপচার্স দ্য ভ্যালু। তাহলে সে ভ্যালুটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে ওটা ডেলিভার করতে হবে, আর ডেলিভার করার পরে ওই যে ভ্যালুটা আমি দিলাম ওই কনজিউমার যখন ওটা ভোগ করবে, এটাই হচ্ছে ক্যাপচার করা। আচ্ছা, তো বিজনেস মডেলের অনেক প্রকারভেদ আছে। প্রথমটা হচ্ছে B2B, বিজনেস টু বিজনেস। এবার বিজনেস টু বিজনেসের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্টেল। ইন্টেল কি তৈরি করে জানো? ইন্টেলের ইয়া তৈরি করে মাদার প্রসেসর তৈরি করে। হ্যাঁ, প্রসেসর বলতে চিপ। জি। এই যে আপনি কি বললেন জানো? প্রসেসর এই যে মাইক্রো প্রসেসর, তারা হচ্ছে ইন্টেল ওটা তৈরি করে ডেলের কাছে বেচে। শুধু আসুসের কাছে আছে। ও হ্যাঁ, আসুসের কাছেও বেচে। AMD-এরও আছে আর ইন্টেলের দুইটারই তো প্রসেসর আছে। বাংলাদেশের তো দুটো প্রসেসর দুইটা, AMD আর হচ্ছে Intel। বাংলাদেশে দুইটা, আরেকটা হচ্ছে রাইজন AMD। গতকাল থেকে নামটা শুনলাম। আরেকটা তাইওয়ান বেসড আরেকটা আছে। অ্যাপলের সাথে যাদের কন্ট্রাক্ট এখন কি জানো TISC না কি জানো, আচ্ছা ওটা আমি পরে বলবো। যাই হোক, B2B তো বুঝছেন, একটা এক্সাম্পল ছিল। B2C হচ্ছে এই যে সরাসরি B2C হচ্ছে সবচেয়ে কমনটা আর কি। ওই যে ইজি থেকে আপনারা যে টি শার্টটা নিয়ে আসলেন, এটাও B2C। নেটফ্লিক্সে আপনি টাকা দিচ্ছেন, টাকা দিয়ে ওদের স্ট্রিমিং সার্ভিস এনজয় করতেছেন। অ্যামাজন হচ্ছে দারাজ, ওই দারাজে গিয়ে আপনি কিনে আনতেছেন জিনিসটা, এটাই B2C। C2C নিজের কোনো পণ্য নাই, অনলাইন পণ্য দিয়ে ওই তো নিজের যে সেকেন্ড হ্যান্ড জিনিসটা আর কি, বা আপনার যেটা লাগতেছে না। যেমন bigo.com-এ আমার প্রথম যে জিনিস সেল করছি ওটা হচ্ছে আমাদের ঘরের কি বলে রানিং মেশিন। ওইটার বেটার কোনো একটা নাম আমি খুঁজতেছিলাম। ট্রেডমিল। এই যে আপনাদের জিমে আছে যেটা, ওই যে হাঁটা ট্রেডমিল ছিল না, যেখানে হাঁটে। প্রথম হচ্ছে ট্রেডমিল বিক্রি করছি। আমি নোকিয়া একটা ফোন বিক্রি করছি। আচ্ছা, C2C নিয়ে কোনো কনফিউশন আছে? এটা C2C। আচ্ছা, এটা C2C কিনা? হ্যাঁ, এটা C2C কিভাবে হচ্ছে, এটা কোনো কোশ্চেন আছে? স্যার, আমি যেটা চিন্তা করছি এরকম মানে নিজের কোনো পণ্য নাই, ও শুধু একটা মাল। ওটা তো মার্চেন্ডাইজিং থার্ড পার্টি। হ্যাঁ, ওর তো নেই। হ্যাঁ, bigo.com ও একটা মাধ্যম বা ও একটা প্লেস, মার্কেট প্লেস। ও একটা মার্কেট প্লেস। দারাজের মতো। এই তো তাই। হ্যাঁ, দারাজের মতো বলতে পারেন। আচ্ছা, তাদের নিজস্ব পণ্য আছে। না, দারাজের নিজস্ব পণ্য আছে, এবং এটা কেন দারাজ না সেটাও বলি। দারাজে কেউ সেকেন্ড হ্যান্ড জিনিস বেচতে যায় না। দারাজে ওরা রেজিস্টার্ড বিজনেসকেই অ্যালাউ করে, বা বিজনেসকে রেজিস্টার করতে দেয় ওদের ওয়েবসাইটে। মানে আপনার একটা অ্যাজ এ ফুড পার্টনার মতো আপনাকে বিজনেস হইতে হবে, আপনার একটা ফিজিক্যাল লোকেশন থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে দারাজে হচ্ছে যেমন হচ্ছে একই পণ্য একটা মডেলের কোনো বারবার বিক্রি হচ্ছে, তার কোন করতে হচ্ছে না, মানে একই পণ্য মানে বারবার বিজ্ঞাপন দিতে হচ্ছে না। কিন্তু এটা মানে একটা পণ্য একবার সেল হয়ে গেলে আবার নতুন করে আবার যদি সেম প্রোডাক্টটাই সেল করতে হয়, আরেকজন আবার সেই প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে হয়। কিন্তু দারাজে এটা হচ্ছে না। একটা পণ্য একবার বিজ্ঞাপন দিছে, এই পণ্যটাই বারবার সেল হচ্ছে।
পার পার্সেন্ট হচ্ছে বলতে হ্যাঁ ওখানেও তো ইয়ে আছে, স্টক আউট হয়। স্টক আছে আর আর দিন শেষে ওই প্রোডাক্ট যেটা আপনি বলছেন বিজ্ঞাপন দিচ্ছে, ওটা তো দারাজ নিজের বিজ্ঞাপন দিচ্ছে না, কারণ দারাজে আবার শপ আছে অনেকগুলো। যে আপনি একটাই যদি আমি সেটা ছেড়ে বলছি, একটা শপের আন্ডারে একটা ধরেন এই ল্যাপটপটা, ওই একবার বিজ্ঞাপন দিয়ে রাখছে আমার কাছে এই ল্যাপটপটা আছে, এখানে যদি ওই শপে যদি 1000টা স্টক থাকে, তাহলে 1000 জন মানুষ এটা দিয়ে শুধুমাত্র করতেছে একটা পণ্য। কিন্তু বিক্রয়.com এ এরকম হচ্ছে না। এরকম হচ্ছে না, কারণ আমার কাছে 100টা ট্রেডমিল নাই, আমার ওই একটা ট্রেডমিল আমি ওইটা হচ্ছে বিক্রয়.com এ কি জন্য দিছি, এটা আমার ঘাড় থেকে নামাই দাও। হ্যাঁ এই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এই পার্থক্য। তো C2C নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা, C2B এই জন্য এবার আপনারা যেগুলো নিয়ে সবসময় কথা বলতে চান, এটা হচ্ছে C2B, যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, আপনারা কন্ট্রাক্ট করতেছেন একটা কোম্পানির সাথে বা আরেকটা ইন্ডিভিজুয়ালের সাথেও করতে পারেন। সচরাচর এখানে C2B বলতে ওই কোম্পানি বোঝানো হচ্ছে, যেমন ধরেন ইউনিভার্সিটি অফ স্কলার্স এখন হচ্ছে চড়ুইভাতি নিয়ে, চড়ুইভাতি নেওয়ার সামনে ধরেন ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এরা একটা গ্রাফিক ডিজাইন মানে একটা হচ্ছে ইয়ে পোস্টার অর্ডার করছে, একটা ব্যানার অর্ডার করছে, আর একটা লোগো অর্ডার করছে, যে ওই ইভেন্টের জন্য একটা স্পেসিফিক লোগো হবে, এটা আপনারা প্রোভাইড করে দিবেন। এটাই হচ্ছে কি C2B, ঠিক আছে? আচ্ছা, সাবস্ক্রিপশন বেসড, স্পটিফাই ছাড়া আরো দুই একটা এক্সাম্পল দেন তো যেগুলো সাবস্ক্রিপশন বেসড। চৌকি, রাইট, এটা ফ্রি আছে, সাবস্ক্রিপশন আছে, হ্যাঁ। টফিও আছে, খেলা দেখতে গেলে সাবস্ক্রিপশন না স্পটিফাই কিন্তু পুরোটাই হচ্ছে সাবস্ক্রিপশন। এছাড়া ঢুকা যাবে না, কিন্তু চৌকি কি ফ্রি দেখা যায়? দুইটা ফ্রি অনেক কিছু দেখা যায়। আচ্ছা, নেটফ্লিক্স মানে বলা যায়। চৌকিতে যদি একটু, আরেকটা কথা, এই এগুলো কিন্তু মেইন টাইপ, বিজনেস মডেলের মেইন টাইপ, ঠিক আছে? আপনারা এটা খেয়াল করছেন কিনা জানি না, এখন অনেক কিছু আমরা দেখবো নিজেদের জানার সাথে, এগুলো সব সাব টাইপ, এগুলোকে ওই আপনি B2B B2C এটার সাথে নেটফ্লিক্স দাও, কারণ নেটফ্লিক্স পুরোটাই হচ্ছে সাবস্ক্রিপশন। স্পটিফাই এই সাবস্ক্রিপশন, বাকি যে সাব টাইপগুলো এগুলো কিন্তু এই চারটার কোথাও না কোথাও চলে যাবে, বুঝছেন? তো এগুলো হচ্ছে সাব টাইপ, এটা খেয়াল রাখবেন পরীক্ষায়। এটার সাথে নেটফ্লিক্স যাবে, প্রাইম যাবে, এই তিনটা আমাদের আছে। এই সাবস্ক্রিপশন বেসড হচ্ছে হ্যাঁ, পুরো সাবস্ক্রিপশন। নেটফ্লিক্স পুরোটাই হ্যাঁ, Netflix। আরেকটা কি বললাম? অ্যামাজন প্রাইম। হ্যাঁ, প্রাইম। আচ্ছা ঠিক আছে, এই চরকি আসলে হবে না এখানে, যদি চরকিতে ফ্রি দেখা যায় তাহলে কিছু ফ্রি দেখেন। এই লিঙ্কডইন লিঙ্কডইন, চরকি এটাতে যাবে। প্রিমিয়াম, প্রিমিয়াম মানে কি? তো হাই কোয়ালিটি সার্ভিস এখন ইউটিউবও তো যাবে তাহলে স্যার এটা সব। হ্যাঁ, ইউটিউবে এখন টাকা লাগে। লিঙ্কডইনের অ্যাকাউন্ট আছে কার? আমার আছে কিন্তু কোনো কাজে না। এখন কাজে না। যাদের অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু কোনো কাজের না তারা আপডেট করবেন অ্যাকাউন্ট। লিঙ্কডইন আমি দিয়ে মার্সেন্টাইজ। না লিঙ্ক না ওইরকম ফেক ইনফরমেশন দেওয়ার দরকার নেই। হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আপনি মার্চেন্ডাইজার মানে এখানে তো মার্সেন্টাইজিং দেয়া, মার্চেন্ডাইজার কোন ইন্ডাস্ট্রিতে দেয়া? আমি ইন্ডাস্ট্রিতে দেয়া নাই তো স্যার। আমার আইডিটা দেখি। সরি। লিঙ্কডইনে দেখি অনেক জবের ইয়ে আছে গুগলে। না না, এটা তো আপনার ইয়ে ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্টে তাহলে ঠিক আছে, সমস্যা নেই। না ব্যাপারটা এমন হয়ে গেল যে আমি ফ্রিল্যান্সার মার্চেন্ডাইজার, মাঝে মাঝে অর্ডার দিয়ে র্যান্ডমলি তোমার অর্ডার লাগবে অর্ডার দিয়ে দিলাম। আর মার্চেন্ডাইজিং আই দুটো কিন্তু আলাদা রাস্তা, সম্পূর্ণ আলাদা রাস্তা। আপনি যদি দুইটা রাখতে চান তাহলে ভাই আমার মতে আমি কিন্তু মার্চেন্ডাইজার আর আই দুটাই দিয়ে রাখছিলাম। কি জন্য? কারণ আমি দিন শেষে টিচার, কারণ আমি মার্চেন্ডাইজিংও এক্সপ্লোর করছি, টিচিংও এক্সপ্লোর করছি, এবং এটা আমি এখন শেয়ার করি এই নলেজগুলো। আপনার মেন্টালিটি, আমার মেন্টালিটি কাজে গেছে। যদি প্রফেশনাল লাইফে যেতে চান এই দুইটা মানে দিন শেষে একটাই শিখতে হবে, দুইটাই থাকতে পারবেন না। আচ্ছা, মার্কেট প্লেস, এবার Airbnb, এটার নাম কেউ শুনছেন?
এয়ারবিএনবির নাম কেউ শুনেন নাই না? এটার বিজনেস মডেলটা খুব ইন্টারেস্টিং। এটার বিজনেস মডেল হচ্ছে, আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ। আচ্ছা, ময়মনসিংহে তো আপনার বাড়ি আছে একটা। এয়ারবিএনবি বিজনেস মডেলটা বলতেছি। এবার অনেক হচ্ছে ময়মনসিংহে ভিজিট করতে যাবে, মানে সে হচ্ছে একটা ধরেন এনজিওতে জব করে, এনজিওরাই তো বেশি মুভ করে দেশের ভিতর বিভিন্ন জায়গায়। তো ময়মনসিংহে একটা প্রজেক্ট আছে, তার থাকার জায়গা লাগবে। এবার সে হচ্ছে একটু কি বলবো, একটু মানে নিজের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেয়, হোটেল প্রেফার করে না, তো ঘরোয়া পরিবেশ তার পছন্দ। এই এয়ারবিএনবিতে আপনি আপনার ঘরটা ওপেন করে দিলেন, তুলে দিলেন যে আমি নিজে আবার ওই টাইমে ঢাকায় যাব, একটা বিজনেস, আমার নিজের বিজনেস পারপাসে বা সামহাও আমি আউট অফ হোম থাকবো, আমি ঘরে থাকবো না, আমার ঘরটা আমি তখন তুললাম সার্ভিসের জন্য। এটা আপনি সেল করে দিলেন না, আপনি জাস্ট সার্ভিসের জন্য দিলেন যে আমি 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই বাসাটা তুললাম, এটা চাইলে আপনি রেন্ট করতে পারবেন। তো অনেক ওইটা এই এয়ারবিএনবিতে গিয়ে রেন্ট করলো 13 তারিখ থেকে 17 তারিখের জন্য। এয়ারবিএনবি হচ্ছে এই প্ল্যাটফর্মটা দিচ্ছে। আপনারা দুজনই কনজিউমার না, মানে একজন হচ্ছে মেকশিফট বায়ার হয়ে যাচ্ছেন, আরেকজন মেকশিফট ইয়ে হয়ে যাবে, আপনি একজন মেকশিফট বিজনেস হয়ে যাচ্ছেন, আর আরেকজন তো কনজিউমারই। এয়ারবিএনবি হ্যাঁ, সে হচ্ছে হ্যাঁ, সে তার ইয়েটা নিল, পার্সেন্টেজটা নিল। না, কিন্তু এয়ারবিএনবি ইউরোপ আমেরিকা সব জায়গায় সার্ভিস দেয়, মানে এয়ারবিএনবি এগুলো নিয়ে সিনেমাও আছে, রোমান্টিক কমেডি রোমকম সিনেমা আছে। ভার্চুয়াল, হ্যাঁ, মানে ওটার ফিজিক্যাল কোনো ফিজিক্যাল হেডকোয়ার্টার তো আছে, কিন্তু ওটার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। মানে এমন না যে আপনি একটা কার্ড দিয়ে আসলেন, এই কার্ডটা যে পাবে, বা আপনি আপনার চাবিটা এখানে দিয়ে আসলেন, ওই অফিস থেকে, দারাজের অফিস থেকে অনেক গিয়ে চাবিটা নিয়ে আসলেন। না, দারাজে তো আপনি নিজেই বললেন যে দারাজের নিজস্ব পণ্য আছে, ওদের তো নিজস্ব পণ্য নেই। এটা শুধু আমার সার্ভিস, মানে ওরা হচ্ছে জাস্ট মার্কেট প্লেস প্রোভাইড করতেছে, এটা পড়লে বুঝবেন। মানে এটা মার্কেট প্লেসের উদাহরণ। মার্কেট প্লেস মডেলস কানেক্ট বায়ার্স অ্যান্ড সেলার্স অন এ সিঙ্গেল প্ল্যাটফর্ম। অ্যামাজন কানেক্টস ভেরিয়াস সেলার্স উইথ বায়ার্স। হ্যাঁ, যেহেতু এখানে অ্যামাজন উদাহরণ দিচ্ছে, তাহলে দারাজও বলতে পারবেন সেই মডেলের পরে। মার্কেট প্লেস, ঠিক আছে, হ্যাঁ, দারাজ পড়বে। আজকে সবাই এত ইয়ে কেন, মানে আজকে কি মানে লেখাপড়ার মুড নাই নাকি? আকাশ মেঘ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। সবাই হেড ডাউন করে ফেলছে, এখানে মনোযোগ তো আমি দেখতেছি না। আচ্ছা, অন ডিমান্ডটা অন্য সব কিছু চাইতে ডিফারেন্ট, শুধু এক জায়গায় স্পেসিফিক এক জায়গায় অন্য সব কিছু চাইতে ডিফারেন্ট। এটাও মার্কেট প্লেস বলতে পারেন, ওরাও তো মার্কেট প্লেস অফার করতেছে, তুমি এসে বেচো, মায়ের দোয়া বিরিয়ানি হাউস, আর ওখান থেকে আরেকজন কিনবে, সমস্যা নাই। তো তাহলে এটা পার্থক্য কোন জায়গায় বলো? ওরা হচ্ছে ডেলিভারি সিস্টেম থাকে, ডেলিভারি কাজটা যে করে তারপরে হচ্ছে ডেলিভারি সিস্টেম। তারা যখন ডেলিভারি করে। আচ্ছা, সবগুলোর নাম বলি। উবার ইটস, জোম্যাটো, তারপরেরটা তারপরেরটার নামটা আমি ভুলে গেছি, তারপরেরটা হচ্ছে জাস্ট ইট, ডোরড্যাশ, ডেলিভারি হিরো, ফুড পান্ডা, সুইগি। এগুলো মূলত আমেরিকান। এই ডোরড্যাশটা সবচেয়ে বেশি চলে, আর ওরা মানে কস্টলিও। ডোরড্যাশে ইয়ে বেশি, টাকা বেশি দেয়। কি ধরনের? মানে বাংলাদেশে যদি আপনারা হিসাব করেন, বাংলাদেশে হচ্ছে এই যে হাংরি নাকি, তারপরে ফুড পান্ডা, তারপরে পাঠাও ফুডস, এগুলো আর কি, পাঠাও ইট। হ্যাঁ, তাহলে এটা পার্থক্য কোন জায়গায়? আচ্ছা, তো পার্থক্য বলতে বলতে এখানে ক্লাস শেষ হয়ে যাবে। এটা হচ্ছে এই যে অন ডিমান্ড, যেটা এটা হচ্ছে ইনস্ট্যান্ট সার্ভিস প্রোভাইড করে। আপনি একদম ইনস্ট্যান্ট সার্ভিস পেয়ে যাবেন, মানে ডোরড্যাশে অর্ডার দিয়ে এটা আপনার একদিন ওয়েট করা লাগবে না, আধা ঘন্টার ভিতরে জিনিসটা আপনি পাবেন। এইটাই হচ্ছে স্পেসিফিকলি এরা ডিফারেন্ট এই জায়গায়, এক্সক্লুসিভ। এটা অনেক বড় একটা ডিফারেন্স ছিল।
আচ্ছা, লাইসেন্সিং। উইন্ডোজ এই লাইসেন্সিংটা দেখে কি কোনো আইডিয়া আসতেছে? কমার্শিয়াল লাইসেন্স যে বিজনেস লাইসেন্স করা লাগে যেটা রিনিউ করা লাগে Renew করা লাগে। কিছুদিন পর পর, এটাও কিন্তু অনেক কিছুর সাথে মানে মিলাইতে পারবেন। পাসপোর্টের লাইসেন্স নেটফ্লিক্সের একটা মেয়াদ থাকে, বা যে কোনো কিছু, ওই যে কিছুরই নিয়ে ওই যে ডোমেইন হোস্টিং, এগুলো তো 1 বছর পর পর রিনিউ করা লাগে। 1 বছর 2 বছর 5 বছর যত দিন এইটাই হচ্ছে লাইসেন্সিং। উইন্ডোজের মাথায় উইন্ডোজ শুনলে এখন মাথায় আসে ডলি চাইবো না এবার সামনে এই যে যখন এই ভার্সিটির সামনে দিয়ে হাঁটাহাঁটি করেন, এই যে একটা বেলুনের হচ্ছে অ্যাডভার্টাইজ, সে সবসময় যে ডাকে, দেখেন নাই কে কে, ওটা দেখেন নাই কে কে, ওই যে আইসক্রিম শপের সামনে যে দেখেন নাই কে কে, সবাই দেখছে তাই তো? আচ্ছা, ওখানে একটা জিনিস লেখা আছে যে একটা নাম্বার দেওয়া আছে, কল ওই নাম্বার ফর ফ্র্যাঞ্চাইজ। খেয়াল করছেন এটা? ওটা খেয়াল করি না তবে ওটা তো বিজনেস দেওয়া যায় একটা কিছু টাকা ওটা হচ্ছে চায়না বেসড একটা টি শপ বা কফি শপ, ওরা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি করতে যাচ্ছে বাংলাদেশে, বনানীতে খুলছে, এবং সোফার এটা প্রফিটেবলই মনে হয় দেখে, ওইটা সময় কাস্টমার থাকে। তো ফ্র্যাঞ্চাইজির এক্সাম্পল দেন আমাকে কয়েকটা। আমাকে এই জন্য বরিশাল, ফরচুন বরিশাল, এটা একটা ওইটা না আচ্ছা আমি বলি Franchise, ওই franchise। আমি বলি KFC একটা কোম্পানি KFC হ্যাঁ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আছে বিভিন্ন Right. জায়গায় কিন্তু মালিক একজনই থাকবে কিন্তু যে কিছু পার্সেন্টেজ দিয়ে আমি Branch চেষ্টা থাকবে। করবো হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি বিজনেস নিয়ে কারো আইডিয়া তারপরে আছে? সুলতান ডাইন স্যার হ্যাঁ, সিনেমাটা দেখছি স্যার ওই এটা দ্য ফাউন্ডার, দ্য ফাউন্ডার কেমন লাগছে? বোরিং না? এগুলো তো বোরিং। বোরিং না স্যার ইন্টারেস্টিং আছে এই যে বলে আর ওখানে সত্যি জিনিসগুলোই বলছে, বুঝছেন? হ্যাঁ। আমেরিকায় বিজনেস এভাবে চলে। এই জন্য অনেকে তাদের নিজেদের নাম ইউজ করে না, তারা ওই ম্যাকডোনাল্ডস, ও বলতেছে কি যে আমি ম্যাকডোনাল্ডস এর নামের প্রেমে পড়ে গেছি আমি নামের কারণেই ওই কোম্পানিটা আমি কিনছি, এটা আমেরিকান নাম, আর ওর নাম ছিল রে ক্রক। ওয়েট করো হ্যাঁ যাই হোক, তো ফ্র্যাঞ্চাইজি বিজনেস কেমনে হয়, এই বিজনেস মডেল নিয়ে আইডিয়া আছে যে আপনি নিজে কেমনে ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারবেন? স্যার, যেমন আমাদের কুমিল্লা রসমালাই খুব হ্যাঁ। বিখ্যাত, হ্যাঁ, মাতৃভান্ডার। হ্যাঁ, মাতৃভান্ডার। মাতৃভান্ডার কিন্তু একটাই ব্রাঞ্চ, সেটা হচ্ছে কান্দির। কান্দিরপাড়। কিন্তু আপনি যখন দাওয়াত কান্দিরপুরে যেতে থাকবেন তখন তুমি শুধু মাতৃভান্ডার তো ওরা শুধু খালি নামটা হচ্ছে সেল করে দিচ্ছে, হ্যাঁ, এবং না, নামটা ওরা সেল করে নাই, কিন্তু এইটাই দুঃখজনক। হ্যাঁ, আপনার মনে হয় নাম সেল করছে? নামটা ওদেরই আছে ওরা শুধু ওদের নাম নিয়ে হচ্ছে নাম- বিজনেস করতে পার্সেন্টেজ পায় মনে হয়, এরকম কিছু শুনছিলাম। মানে আসলে পায়? হ্যাঁ, অবশ্যই পায়। এখানে তো 1000-এর উপরে দোকান। হ্যাঁ, পায়। আমি যত সবার কাছে মনে হয় পায় না ওরা চাইলে তো ওদের কাছে উপর কেস করতে পারবে বা হ্যাঁ, আমার মনে হয় এই যে হয়তো আপনারা ধরেন এখানে যতজন আছেন, এখানে 60% হয়তো অ্যাকচুয়ালি পারমিশন নিচ্ছে, বাকি 40% পারমিশন না নিয়েই করতেছে, ও তো গিয়ে দেখতেছে না। তাইলে তো ওর মিষ্টি বেচা লাগবে না, ওর শুধু প্রতিদিন চেক করা লাগবে যে মাতৃভান্ডার নতুন টাকাইছে কে, কোন প্রোপাইটর টাকাইছে। ওরা যে মিষ্টি বেচে তারপর ওদের নির্দিষ্ট লিমিট ছাড়া বিক্রি করে না, একজনের কাছে 4 কেজি আর রসমালাই হচ্ছে 2 কেজি বেশি বিক্রি করে না। আচ্ছা, প্রতিদিন হ্যাঁ, প্রতিদিন মানে তুমি একজন ব্যক্তি তোমার 4 মানে কেজি একজনের কাছে। 4 কেজি বেশি মিষ্টি বিক্রি করবো না, আর 2 কেজি বেশি রসমালাই বিক্রি করবো, সর্বোচ্চ 2 কেজি বিক্রি দেওয়া। মানে আর দিনেটা তো দিনেই সোল্ড আউট। মানে ওখানে উঠাতে প্রায় মানে 12টার মধ্যে সব শেষ, 12টা 1টার মধ্যে সব শেষ, শুধু মিষ্টিগুলো থাকে। আচ্ছা, আপনাদেরকে এবার দেশের কিছু ফ্র্যাঞ্চাইজির মানে এক্সাম্পল দিই এবং তাদের বিজনেস মডেল, আপনারা কিভাবে ওই বিজনেসের অংশ হতে পারবেন এটাও একটু শেয়ার করি। ওরা মূলত যারা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু শুধু লোগোটা বেচে, নিজের লোগোটা বা নিজের ব্যানারটা বেচে। যেমন এই যে সিপি আছে, তারপর কাজী ফার্মস চিকেন আছে, চিকেন না কিচেন, কাজী ফার্মস কিচেন। তো ওরা ওই ব্যানারটা, যেমন আমি স্পেসিফিক আমার মনে আছে, চিটাগাং হচ্ছে আমার এলাকার এক বড় ভাই একটা কফি শপ একটা আসছিল শহরে নতুন, ওইটার নাম ভালো চলতেছিল, ওইটার জাস্ট ব্যানারটা ওনাকে কিনতে হবে বলছিল কত লাখ টাকা দিয়ে, যেন ব্যানারটা কিনতে হবে ওই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে। এটা অনেক আগের কাহিনী, এটা হয়তো 2012-13-র কাহিনী। 1 লাখ বলছিল নাকি কত আমার ঠিক মনে নেই। ব্যানারটাই কিনতে হবে 1 লাখ টাকা দিয়ে, তারপর চাইলে কফি আমি নিজে তৈরি করেও সেল করতে পারবো, অথবা ওদের থেকে আমি কফি কিনে সেই কফিটা সেল করতে পারবো।
যেমন চিটানি আরেকটা বড় পপুলার ফ্র্যাঞ্চাইজি হচ্ছে ফুলকলি, এটা হয়তো ঢাকাতে দুই একটা দেখতে পাবেন। ঢাকাতেও আছে। এটা মূলত চিটানের উপর চিটানে বেস করা, ঢাকাতে দুই একটার বেশি নাই, কারণ ওরা একদম গ্রো করতে পারে না। তো ফুলকলি কিন্তু প্রতিদিন সকালে বা ওয়েল ফুডও দেখবেন ওই গাড়ি বা টেস্টি ট্রিট, ওই গাড়ি এসে এসে মিষ্টি সাপ্লাই দিয়ে যাচ্ছে বা বেকারি আইটেম সাপ্লাই দিয়ে যাচ্ছে। তো ফ্র্যাঞ্চাইজি বিজনেসটা ওইরকম, আপনি কিছু জায়গায় শর্ত দেওয়া থাকে যে ফ্র্যাঞ্চাইজি নিলে প্রোডাক্টও আমার থেকে নিতে হবে, আর কিছু জায়গায় ফ্লেক্সিবল থাকে যে তুমি চাইলে নিজের প্রোডাক্টও সেল করতে পারো। তারপরে আসি ডিরেক্ট সেল, অ্যাফিলিয়েট মার্কেটিং, রেজর অ্যান্ড ব্লেড। এই রেজর অ্যান্ড ব্লেডটা আগে বলি। ডিরেক্ট সেল তো আপনারা বুঝতেছেন, এই ডিরেক্ট সেল হচ্ছে এই যে সরাসরি B2C এর আরেকটা স্পেসিফিক এক্সাম্পল। আর তারপর হচ্ছে রেজর অ্যান্ড ব্লেড, যেটা রেজর অ্যান্ড ব্লেডে কি হয়, আপনার কাছে একটা প্রোডাক্টকে দুই ভাগ করে তারা দুটো জিনিস সেল করবে। কলমের কাঠটা আপনাকে খুব সস্তায় সেল করবে, কিন্তু সাথে কলমের কাঠ নিয়ে আপনি কি করবেন, কলম তো নিতেই হবে। কলমের যেমন ধরেন এই মার্কার এগুলো মনে হয় 40 টাকা না নাকি 30 টাকা 40 টাকা, কাঠটা আপনাকে 5 টাকায় বেচতেছে, এই মার্কারটা নিতে হলে এটার জন্য আবার 35 টাকা দিতে হবে। এটা হচ্ছে রেজর অ্যান্ড ব্লেড। যে আর ইয়েটা রেজর কিন্তু একবারই কিনতেছেন, ব্লেড বারবার আপনার কেনা লাগতেছে, ওদের বিজনেসটা ব্লেডে। তো রেজর অ্যান্ড ব্লেডের এটা হচ্ছে বিজনেস মডেলটা হচ্ছে এরকম। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমি নিজে পুরাই ভার্চুয়াল। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা যারা ফ্রিল্যান্সিং করে তারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে অনেকে যাইতে চায়। এটার জন্য তারা প্রথমে কি করে, নিজেদের ওয়েবসাইট ডেভেলপ করে, যে আপনার ওয়েবসাইটটা পুরাই থাকবে ফুড রিভিউ নিয়ে, ফুড রিলেটেড আইটেম নিয়ে। পোর্টফোলিও আর একটু প্রফেশনাল জিনিস। পোর্টফোলিও হচ্ছে আপনি আপনার মানুষজন নিজেদের ব্যাপারে পোর্টফোলিও করে বা নিজের কোম্পানির ব্যাপারে পোর্টফোলিও করে, ওটাকে পোর্টফোলিও বলে, যে আমার কাছ থেকে সার্ভিস নেন, ওইটা। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? এটা আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আপনি হচ্ছে পপুলার হওয়ার চেষ্টা করবেন বা আপনার ওয়েবসাইটটাকে পপুলার করার চেষ্টা করবেন। করার পর তারপর আপনি ভিতরে আস্তে আস্তে বিভিন্ন ডিল প্লাগ ইন করে দিবেন, যে তুমি যদি এই বই ঘর থেকে বই কিনো তাহলে কোড দিও যে তুনান 50, তাহলে 50 টাকা ডিসকাউন্ট পাবো 300 টাকার বই। এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে আপনার কোনো বইও আপনার না বা বইয়ের দোকানও আপনার না, বিভিন্ন যে কন্টেন্ট ক্রিয়েটররা মাঝে মাঝে করে, হ্যাঁ ওই যে কোড দিয়ে দেয়, প্লাগ ইন করে দেয়, এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা ভিডিও দিয়েও করা যায়, কন্টেন্টের মাধ্যমে করে আর কি, এটা ব্লগ দিয়ে করা যায়, বিভিন্নভাবে করা যায়। আচ্ছা, ও ডিরেক্ট মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং, এই দুটার কথা মেহেদি তখন বলছিল শুরুতে, যে মার্কেটিং আমি যখন জিজ্ঞেস করলাম যে বিজনেস মডেল কত প্রকার, তখন ডিরেক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর কথা দুটো আসছিল। আপনাদের এই সেমিস্টারে ডিরেক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সরাসরি সিলেবাসে আছে। তাহলে দেখি আপনারা একটু একে একে গেস করেন, ডিরেক্ট মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য কি কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমি যদি ডিরেক্ট মার্কেটিং বলি, অনলাইন ক্যানভাসার মানে হচ্ছে রাস্তা দিয়ে যাবেন, মাইকে বলেন, যে নিজের মুখে বলেন, এটা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং, সোজা কথা বলতেছে। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে বিজ্ঞাপন, যেমন হচ্ছে আমরা টিভিতে অ্যাড দেখি না, অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর হচ্ছে রাস্তায় যেটা হচ্ছে মাইক দিয়ে বলে, ওটা হচ্ছে এই যে শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে মাত্র 20 টাকা। সিনেমা আগে আমরা যেমন দেখলাম একটা সিনেমা বের হলে রাস্তার মধ্যে রিক্সা দিয়ে মাইক দিয়ে বের করে দিত, এটা হচ্ছে মানে ডিরেক্ট মার্কেটিং। এখন বর্তমানে এটা এখন কিন্তু চলে, সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং বিজ্ঞাপনে আমাদের ওটা চলে না, খুব কম, এখন রাস্তাঘাটে দেখা যায় না, মানে পোস্টারিং তো করতেছে। হ্যাঁ পোস্টারিং করতে হয়, হ্যাঁ আপনি মাইকিংটা যদি করেন তাহলে পোস্টারিংটাও তো ওটার অংশই হবে। আচ্ছা, এবার দেখি আমরা এখানে কি বল, একটু পরে প্রথমটা পড়ে সংজ্ঞায় কি বলা আছে দেখা যাচ্ছে না? মার্কেটিং Directly to a targeted group of consumers using digit methods like mail, phone calls, or in person. আউটরিচ। আপনি ওই ইন
পার্সন আউটরিচের ব্যাখ্যা জিনিসটাই ব্যাখ্যা করছেন, কিন্তু ডিরেক্টর আন্ডারে শুধু ওইটাও পাওয়া থাকে না। মানে ডাইরেক্ট মার্কেটিং হচ্ছে মানে একজন পার্সনকে কেন্দ্র করে হচ্ছে মানে যে ওকে marketing যেভাবে করবে, ইচ্ছা তার approach হচ্ছে করা যায়। direct marketing। এবার এটা ইন পার্সনও হতে পারে, ফিজিক্যালিও হতে পারে, যে আমি মাইকিং করলাম বা আমি হচ্ছে পোস্টারিং করলাম, ওইটাও যদি সরাসরি ডিরেক্ট হয় না, কিন্তু আমি যদি সরাসরি আপনার সাথে কথা বলি টার্গেট করে হচ্ছে হ্যাঁ। করে হচ্ছে বা আপনাকে আমি কল দিলাম বা হচ্ছে মেইল দিলাম, এটা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং। মানে একজন কাস্টমারকে যে আমি কোনোভাবে একটা approach করা। সম্পূর্ণটা বুঝাইছি যদি পার্সোনাল না, মানে একটা মেইন জিনিস যেটা মিস হয়েছে, আপনি সরাসরি টার্গেট যেই ওয়ার্ডটা, যে একটা নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে, এটাই হচ্ছে ডিরেক্ট মার্কেটিং। যেমন তোমার কাছে ফোন আসলো যে আপনি কি বিবাহিত, না হলে আপনি আমাদের কাছে যোগাযোগ করুন। ম্যাট্রিমনি সার্ভিসে বায়োডাটা সাবমিট করবে, তাই তো? আচ্ছা, তো বলবে আমি বিবাহিত। তারপর ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং Digital channels such as social media, search engine, email, and websites. এইটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে আপনি যেভাবে বলেন ফিজিক্যালি যে কথাটা বলেন, আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের আলোচনাটা বলতে পারি। বল। যেমন হচ্ছে আমরা যদি বর্তমানে যুগে আমরা যদি ফেসবুকে লিখি যে আমি একটা সানগ্লাস অর্ডার করি, আমার ইমেলও সানগ্লাসের আসতেছে, হোয়াটসঅ্যাপেও আসতেছে, সব জায়গায় আসতেছে, ওইটাও কিন্তু স্যার ওই যে ফিজিক্যালি ডিরেক্ট ডিজিটালও কিন্তু ডিরেক্ট হয়ে যেত। হ্যাঁ, হয়তো এই যে এখানে দেখেন না, মেইল দুই জায়গাতেই আছে, এই যে ইমেইল মেইল দুই জায়গাতেই আছে। একটা এবার এবার এখানে আমি পার্থক্যটা করে দিই। আমার মেইলে যদি ঢুকি এখন, আমার পার্সোনালটাতে ঢুকতেছি, কারণ ইউনিভার্সিটিটাতে ওইরকম স্পেসিফিক কোনো কিছু দেখাতে পারবো না। ক্লাস এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা দেখাই। এই যে প্রমোশন দেখছেন, প্রমোশন একটা অপশন আছে ইমেইলে। প্রমোশনে যদি ঢুকি, এখানে আমি যতগুলো এই যে মানুষ, স্প্রিঞ্জার জার্নাল, তারপরে হচ্ছে কোর্সেরা, উইমসিক্যাল, এরা হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার। কোর্সেরাতে অনলাইন কোর্স আছে বিভিন্ন রকম। স্প্রিঞ্জার জার্নালে হচ্ছে ওই যে আমি রিসার্চ আর্টিকেল পাবলিশ করার নিয়ে আমি অ্যাপ্রোচ করছিলাম। মাগুস হচ্ছে ওই যে জিআরই প্রিপারেশন। হ্যাঁ, এই প্রমোশনটা যে ওরা জেনুইনলি আমাকে টার্গেট করে করেনি, ওটা ওরা ইমেল ব্লাস্ট দিছে যে এরকম রিলেটেড, এরকম একাডেমিয়াতে কারা আছে বা এরকম যারা নতুন জিনিস শিখতে চায় কারা আছে, ওরকম যারা রিচ করছে তারা হচ্ছে প্রমোশনে চলে যাচ্ছে। আর মাইন্ডিং একটা আর প্রাইমারিতে আমি হয়তো এখানে কিছু দেখাতে পারবো না, কিন্তু প্রাইমারিতে আমার অন্য মেল অ্যাড্রেসে আমি পেইন খেয়ে গেছি। এই যে স্যার প্রাইমারিতে লিঙ্কডইন যে ইয়াগুলো সব আছে স্যার। প্রাইমারিতে হচ্ছে মুখে বলি আরেকটা জার্নাল আছে, সেই জার্নালটা আমি অ্যাভয়েড করি ব্যক্তিগতভাবে। একটা জার্নাল আছে যে ওই জার্নালে আমি আর পেপার পাবলিশ করবো না, আমি অন্য জায়গায় করবো, কারণ ওরা হচ্ছে একটা পাবলিশিং কস্ট নেয়। এপিসি একটা $150 $200 একটা কস্ট থাকে, আমি কস্ট দিয়ে টাকা দিয়ে পাবলিশ করবো না। ওরা আমাকে প্রতিদিন পার্সোনালি মিট করে, প্রতিদিন বলতে সপ্তাহে 2 বার করে করে। ওদের বট আছে, বট দিয়ে ওরা করতেছে। তো ওরা কি দেখানো লাগবে নাকি মুখে বললেই হবে? মুখে বললে হবে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং। এই পার্থক্যটা শেষ করলে তাহলে হ্যাঁ, পার্থক্যটা শেষ করে দেবে, চ্যাপ্টারটা আজকে শেষ করে দেবে। আচ্ছা, প্রথমটা তো বুঝছেন যে মেইলেও কিন্তু ডিরেক্ট মার্কেটিং করা যায়, ডিজিটাল মার্কেটিং করা যায়। ডিজিটালটা যাচ্ছে প্রমোশনে। আপনি ফেসবুক অন করেন, সানগ্লাস বলছেন, সানগ্লাসের অ্যাড আপনি স্ক্রল করতেছেন, শুধু যে ফেসবুকে তাকিয়ে চলে, হোয়াটসঅ্যাপে চলে আসতেছে, ইউটিউবে চলে আসতেছে। হোয়াটসঅ্যাপে অ্যাড কেমন আসে? হোয়াটসঅ্যাপে যে অ্যাডটা আসে ওইটা বলতেছেন অ্যাপের অ্যাড, যে আপনি কল কাটেন বা কিছু করেন, হঠাৎ করে একটা অ্যাড মেসেজে চলে আসে। মেসেজ আছে? হ্যাঁ, মেসেঞ্জারে আসে দেখছি, হোয়াটসঅ্যাপে দেখি না এখন। আমার ইয়ে থাকে আসে। মেসেজ দাও না। ইমেল থাকে হয়তো। আমি হোয়াটসঅ্যাপে আর কেউ পাইছেন অ্যাড করার আমি হোয়াটসঅ্যাপে ওকে স্ক্রিনশট নিয়ে দেখেন, স্ক্রিনশট নিয়ে কেউ পার্সোনালি দেখেন যে যদি দেখানোর মতো অ্যাড হয় আর কি, সানগ্লাসের অ্যাড হয়। আচ্ছা, কমিউনিকেশন চ্যানেল কি? ডিরেক্ট মার্কেটিং এর জন্য কমিউনিকেশন চ্যানেল হচ্ছে ফিজিক্যাল মেইল। ফিজিক্যাল মেইল মানে হচ্ছে চিঠি, ফিজিক্যাল মেইল। ইয়েতে বাইরের দেশে কিন্তু এটা খুব চলে। বেড ব্যাথ এন্ড বিয়ন্ড, এটা নাম শুনছেন? বেড ব্যাথ এন্ড বিয়ন্ড হচ্ছে হাতিলের মতো, বা ওই যে শৈল্পিকের যে ফার্নিচারের শপ আছে না,
হাতিলের এক্সাম্পল দিলে বুঝবেন, হাতিলের মতো খুবই বড় একটা দোকান, বড় একটা বিজনেস। তো ওরা কিন্তু ওই যে লিফলেটগুলো সরাসরি মেইল করে দেয়, শোরুমের অ্যাড্রেসে মেইল করে দেয়, অনেকের অ্যাড্রেসে মেইল করে দেয়, রিমোটের অ্যাড্রেসে মেইল করে দেয়। ওটা হচ্ছে ডিরেক্ট মার্কেটিংয়ের একটা এক্সাম্পল। ফিজিক্যাল মেইল, টেক্সট মেসেজ, মোবাইলে মেসেজ আসে না, আমার কাছে আজকেও মিনা বাজারের মেসেজ আসছে। হ্যাঁ স্যার, আমি ওইটাই বলছি যে আমি তো যে কোনো একটা কোম্পানি থেকে সার্ভিস নিলাম, ও যে কোনো ও, একটা এটা তো সার্ভিস, একটা হ্যাঁ, ওইরকম মেসেজ তো আমারও আসছে। হ্যাঁ আমি ওইটাই বলছি, হোয়াটসঅ্যাপে আমার হ্যাঁ, ওটা ডিরেক্ট মার্কেটিং, ওটা ডিজিটাল। হ্যাঁ, ওটা ডিরেক্ট। হ্যাঁ, ওটা যেকোনো একজনকে টার্গেট অলরেডি করে আছে, যেমন হচ্ছে মিল্ক বিটা থেকে ইয়ে দিছি, হুম হুম। মিল্ক বিটা, তারপর হচ্ছে ওরা বিভিন্ন হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে এই যে একই জিনিস, চ্যানেলগুলো কি কি, এটা আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, টেক্সটাইলের ব্লগ আর্টিকেল, যে টেক্সটাইল আপনাদের ঠিক আছে, আমরা মিল্ক বিটা থেকে আমার হোয়াটসঅ্যাপে হুম হুম। আপনি এবার এতগুলো রিপ্লাই দিচ্ছেন তাদেরকে। হ্যাঁ এই যে এটা হচ্ছে কোন প্রোডাক্ট নিতে চাইছিল হুম। আচ্ছা, বুঝতে পারছি। ওদের সার্ভিস নিছি, ওরা দিছে আমার নতুন করে আবার এটা কি ডিরেক্ট না ডিজিটাল? হ্যাঁ, ডিরেক্ট। ঠিক আছে, ডিরেক্ট এন্ড ডিজিটাল, ওইটাই করে ডিজিটাল মধ্যে ডিরেক্ট। আপনাকে তো এটাই আমি এতক্ষণ এক্সপ্লেন করলাম যে ডিরেক্টের, ঠিক আছে, সব Digital ডিরেক্ট, সব হলো খারি, কি? সব খারি খারাপ, কিন্তু সকল খারাপ 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 না। না, হ্যাঁ। আচ্ছা, এবার এই যে কমিউনিকেশন চ্যানেলটা তো ডেফিনিশনে চলে আসছে, রিচ। ডিরেক্টটা সচরাচর টার্গেটেড পিপল নিয়ে করা হয়, আর যেটা ডিজিটালটা হচ্ছে ব্লাস্ট, ইমেল ব্লাস্ট বলে না। আপনারা ফ্রিল্যান্সিং সার্ভিসে গেলে দেখবেন যে অনেকে ইমেল ব্লাস্টের সার্ভিস চাই, যে ওটা ব্লাস্ট আকারে যাবে, একটা নির্দিষ্ট রেডিয়াসে যতজনকে রিচ করা যায় ওটা রিচ করবে। ওকে, তারপর পার্সোনালাইজেশন। ডিরেক্ট মার্কেটিংটা হাইলি পার্সোনালাইজড, যাতে অনেক পছন্দ করে, অনেক যেটা পছন্দ করে আমি অনেককে ওটাই সেল করার চেষ্টা করব। আর যেটা হচ্ছে ডিজিটাল, সেটাই ইন জেনারেল একটা কমন জিনিসপত্র অ্যাডভার্টাইজ করা হয় আর কি। রেসপন্স টাইম, ডিরেক্ট মার্কেটিংয়ে রেসপন্স টাইমটা সাথে সাথে পাওয়া যায়, যে পজিটিভ বা নেগেটিভ হয়তো সাথে সাথেই রেসপন্সটা পাওয়া যায়। আর ডিজিটাল মার্কেটিং একটু ওয়েট করা লাগে রেসপন্স পাওয়ার জন্য। ডিজিটাল মার্কেটিং তো তাইলে অফলাইনও হইতে পারে, হ্যাঁ, এমন না যে অনলাইনই হবে। হ্যাঁ, এই যে ইন পারসোনাল পেজ। আবার আমি বললাম না না ফিজিক্যাল। না, আমি ডিজিটাল মার্কেটিং এর কথা বলছি, যে যেমন আমি এই যে তুমি যেটা বলবো যে রাস্তায় বয়ে মাইকিং করতেছে, এই যে যে কোনো একজনকে মানে স্পেসিফিক ইয়া করে ডিরেক্ট ওরাই তো করতেছে না, এটা তো একটা জাতি। কিন্তু ডিজিটাল নামের ভিতরেই তো আছে ডিজিটাল। এই জন্য যাইতে হবে ওই আপনি মাইকিং করলে ওইটা আসলে ওই একজন রিয়েল মাদ্রিদের টি শার্ট পরে আসতেছে, তাকে দেখে আমি মাইকিংটা করতেছি, ঠিক আছে? তো ওইটা ডিরেক্টই বলা যায়। আচ্ছা, এবার হচ্ছে মেজারমেন্টের ব্যাপারটা কি, যে আপনি আসলে কতজনকে রিচ করতে বলেন। ডিজিটালে কিন্তু সব ডাটা আপনাকে দেখাবে, যে আপনারা ওই যে রিল করলে তো দেখবেন যে ভিউজ আসছে এতগুলা, বা কারো যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট আপনারা দেখবেন। যেমন আমার যেমন ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইটের এই পোস্টটা রিচ করছে এতজনকে, গুগলে ক্লিক করছে এতজন, 10,000 জনকে রিচ করছে, ওটা ক্লিক করছে 492 জন। আবার তারা কতক্ষণ থাকছে, এভারেজ ওই ওয়েবসাইটে সার্ফিং টাইম 40 সেকেন্ড, 1.5 মিনিট, ব্লগ হলে একটু বেশিক্ষণ পড়ে। কস্ট, ডিজিটাল মার্কেটিংয়ে কস্ট কম, ডিরেক্ট মার্কেটিংয়ে কস্ট বেশি, কারণ এটা কাস্টমাইজড, ওটা আপনি নির্দিষ্ট মানুষের জন্য নির্দিষ্ট রকম করে বানাচ্ছেন। তো কস্টের ব্যাপারটা, এটা কি আমার সাথে কারো কোনো কনফ্লিক্ট আছে? ডিজিটাল মার্কেটিংয়ে কস্ট কি কম। ওকে, ইন্টারাকশন লেভেল। এবার ইন্টারাকশন লেভেল এখানে যেটা বলছে, often one way communication aiming for a direct response. এই ইন্টারাকশন লেভেলটা হচ্ছে ডিরেক্ট মার্কেটে, ডিজিটাল মার্কেটে বেশি। কি জন্য বেশি? কারণ ওটা আপনি রিচ করতে পারতেছেন বেশি, ইন্টারাক্ট হচ্ছে বেশি, মানুষজন চিনতেছে ওটার ব্যাপারে। হয়তো সেল হচ্ছে না, ইন্টারাকশন আর সেল এই দুটোর ভিতরে পার্থক্য আছে। ইন্টারাকশন হয়তো বেশি, মানে সেল হয়তো বেশি হচ্ছে না, কিন্তু ইন্টারাকশন হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? মানে আমি যেমন আপনাদের উদ্দেশ্যে যদি একটা প্রোডাক্ট সেল করি, তাহলে আমি কিন্তু সবার সাথে ইন্টারাক্ট করতে পারতেছি। আর আমি যদি তোমাদের সাথে 1-to-1 কথা বলে, তারে আমি ওই ধরেন একটা এই কলমটা তারে আমি সেল করে দিতে পারলাম। তো সেল আর ইন্টারাকশন কি এক না? আচ্ছা, আর এক্সাম্পল হচ্ছে যে ক্যাটালগ, টেলিমার্কেটিং, কল, মেইল, কুপন, ডোর টু ডোর সেলস। আর ইয়ার অ্যাড হবে ডিজিটাল মার্কেটিং এর এক্সাম্পল হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইমেল নিউজলেটার, এসইও, কন্টেন্ট মার্কেটিং, এগুলো। আর টার্গেটিং তো ওটা রিপিট হয়েছে।
আর আরেকটা থাকে মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজিটা এটা আমি শেয়ার করে দিব, এটা না বুঝলে আমাকে জানান। আপনারা সবাই দেখতেছি অনেক টায়ার্ড হয়ে গেছেন, আচ্ছা ক্লাসটা